থ্যালাসেমিয়াটা কি কি ধরনের রোগ? এটা হোয়াট সর্ট অফ ডিজিজ? এটা একটা হিমোগ্লোবিন রিলেটেড ডিজিজ। তো এটাকে আমরা বলি হিমোগ্লোবিনোপ্যাথি। হ্যাঁ, তো থ্যালাসেমিয়াতে ঢোকার আগে আমরা একটু অ্যানিমিয়া নিয়ে আলোচনা করি। অ্যানিমিয়া মানে কি? এনিবডি ভলেন্টিয়ার, অ্যানিমিয়া মানে কি? হ্যাঁ, ডিক্রিজড হিমোগ্লোবিন ডিউ টু ভেরিয়াস কজেস। সেটা কি কি হতে পারে? আমাদের সেখানে কোনো সেলস ভাঙতে পারে, কোনো সেলস কনজামশন হতে পারে, স্প্লিনের মধ্যে বা কোথাও একটা কনজামশন হচ্ছে, আবার বোন ম্যারো থেকেই তৈরি হচ্ছে না। তো আমরা যদি ডেফিনেশন দেখি তাহলে নাম্বার অফ সার্কুলেটিং আরবিসিস দেয়ার ইজ রিডাকশন অফ কোয়ান্টিটি অফ হিমোগ্লোবিন, আর একটা ব্লাডের একটা অ্যামাউন্টের মধ্যে প্যাকড রেড সেলস তার অ্যামাউন্ট কমে যাওয়া। তো দ্যাট ইজ অ্যানিমিয়া। এবার এই অ্যানিমিয়া বিভিন্ন ফর্মের হয়, যেটা আমি বলছিলাম, সেটা ম্যারো থেকে তার প্রোডাকশন কম হতে পারে আরবিসিস, যাকে আমরা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলি। এটা একটা হিমোরেজিক অ্যানিমিয়া হতে পারে, কোনো একটা অকাল্ট হেমারেজ, কোনো জিআই সোর্স দিয়ে তার ব্লিডিং হয়ে যাচ্ছে, সিএ কোলন হোক, সিএ স্টামাক হোক, তার ব্লিডিং হয়ে যাচ্ছে, বা কোনো ম্যাসিভ ইনজুরি হয়েছে তার ব্লিডিং হলো, হিমোরেজিক অ্যানিমিয়া। নিউট্রিশনাল অ্যানিমিয়া খুব কমন, আমরা আলোচনা করেছিলাম আগে এক সময় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কথা। হ্যাঁ, হিমোলাইটিক অ্যানিমিয়া। তো এই থ্যালাসেমিয়া যখন আমরা আলোচনা করছি, থ্যালাসেমিয়াটা কি ফর্মের অ্যানিমিয়া? থ্যালাসেমিয়া ইজ এ ফর্ম অফ ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া। আর কিছু কিছু ক্রনিক ডিজিজ আছে, যেমন ক্যান্সার, যেমন ইনফ্লামেশন, অটোইমিউন ডিজিজেস, সেইখানেও অ্যানিমিয়া হয়, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজেস। হিমোলাইটিক অ্যানিমিয়া মানে কি? আমরা আজকে যেহেতু থ্যালাসেমিয়া নিয়ে একটু আলোচনা করব, হিমোলাইটিক অ্যানিমিয়া আমরা পড়ছি। তো হিমোলাইটিক অ্যানিমিয়া মানে কি? যেখানে রেড ব্লাড সেলসগুলো ভেঙে যাচ্ছে বেশি, তাকে আমরা হিমোলিসিস বলি। তো হিমোলাইটিক অ্যানিমিয়া ইজ আ কন্ডিশন ইন which red blood cells are destroyed and removed from the bloodstream before their normal lifespan. তো একটা রেড ব্লাড সেলের নর্মাল লাইফ স্প্যান কত ফিজিওলজি? হ্যাঁ, 120 days, ইয়েস। তো সেই লাইফ স্প্যানটা কমপ্লিট হওয়ার আগে যখন রেড ব্লাড সেলস ভেঙে যাচ্ছে, তাকে আমরা বলি হিমোলাইটিক অ্যানিমিয়া। আর যদি হিমোলিসিস হয় তাহলে বডির রেসপন্স কি হবে? বডি কি চাইবে? কম্পেনসেট করতে। তাহলে বডির কি রেসপন্স হবে? তো তখন বডি কি করে? বডির রেসপন্স হচ্ছে যে এই আরবিসি প্রোডাকশনগুলোকে বাড়ানো। তো সে ম্যারো হতে পারে, বোন ম্যারো হতে পারে, সেটা হতে পারে আমাদের লিভার, সেটা হতে পারে আমাদের স্প্লিন, এইসব জায়গাগুলোয় যেখানে ম্যারো তৈরি হয়, যেখানে আরবিসিস তৈরি হয়, সেখানে তার প্রোডাকশনটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তার ফলে কি হয়? তার ফলে আমরা ব্লাডে কিছু কিছু ইম্যাচিওর আরবিসিস অনেক বেশি দেখতে পাই, বিকজ দ্য প্রোডাকশন লেভেল ইজ ভেরি মাচ ইনক্রিজ। তো আমরা রেটিকুলোসাইটস দেখতে পাই। রেটিকুলোসাইট ইজ ওয়ান অফ দ্য প্রিমিটিভ প্রিকারসার্স অফ আরবিসি। আর আমাদের স্প্লেনোমেগালি হয়, হেপাটোমেগালি হয়। কেন স্প্লেনোমেগালি হবে, কেন হেপাটোমেগালি হবে? হিমোলাইটিক অ্যানিমিয়া যদি ক্রনিক হিমোলিসিস হয়, কেননা সেইখানে প্রোডাকশন অফ আরবিসিস বেড়ে গেছে। তো নর্মালি একটা ছোট বাচ্চা থেকে যখন আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, লিভারে, স্প্লিনে খুব একটা কিন্তু আরবিসি প্রোডাকশন হয় না, কিন্তু এগুলোই বেড়ে যায়। হ্যাঁ, তো আমাদের আরবিসি মেনলি কোথায় প্রডিউস হয়? মেনলি কোথায় হয় প্রডিউস? বোন ম্যারো। হ্যাঁ, তো বোন ম্যারো থেকে বেরিয়েও এগুলো তারপরে এরিথ্রোপোয়েসিস তখন শুরু হয়। তো হিমোলাইটিক অ্যানিমিয়া আমরা যদি ক্লাসিফাই করার চেষ্টা করি, হিমোলাইটিক অ্যানিমিয়া ডিফারেন্ট কজের জন্য হিমোলিসিস হতে পারে। সেই হিমোলিসিসের কারণ কি কি? এই আরবিসির মধ্যে, এই যে আরবিসিটা আছে, সেই আরবিসির মধ্যে কিছু এক্সটার্নাল ফ্যাক্টরসের জন্য হিমোলিসিস হতে পারে, মানে আরবিসির কোনো অ্যাজ দোষ নেই, এক্সটার্নাল ফ্যাক্টরসের জন্য হিমোলিসিস হতে পারে, বা আরবিসির ভেতরেই কোনো না কোনো ডিফেক্ট আছে যার জন্য হিমোলিসিস হতে পারে। তো এক্সটার্নাল ফ্যাক্টরসের মধ্যে এগুলো প্যাথোলজিতে পড়া হয়েছে তো, মনে পড়ছে? এক্সট্রা কর্পাসকুলার হিমোলিসিস, ইন্ট্রা কর্পাসকুলার হিমোলিসিস, মনে পড়ছে? তো এক্সট্রা কর্পাসকুলারের মধ্যে কি যদি আমার কোনো আরবিসির এগেনস্টে অ্যান্টিবডি হয়, হ্যাঁ, তো টিপিক্যাল এক্সাম্পল কি? আমি একটা মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন করলাম, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনের জন্য আমার আরবিসি ম্যাসিভলি অ্যাকিউটলি ভেঙে গেল, বা এনি আদার ফর্মস অফ অ্যান্টিবডি, কিছু কিছু অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া হয় যেখানে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্ড দ্যাট কজেস হিমোলিসিস। মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথি, এখানে আরবিসিস গুলো কি হয়? এগুলো সমস্ত ব্লাড ভেসেলসে সিকুয়েস্টার্ড হয়ে যায়, সেখানে গিয়ে ভেঙে যাচ্ছে। কিছু কিছু মেমব্রেন ডিসঅর্ডারস অফ দ্য আরবিসিস হয় যার জন্য ভেঙে যাচ্ছে। হ্যাঁ, টক্সিক এফেক্টস, কোনো ড্রাগসের জন্য টক্সিক এফেক্টস, কোনো ড্রাগসের নাম বলতে পারবে যার জন্য হিমোলিসিস হয়? হ্যাঁ, প্রাইমাকোইন। হ্যাঁ, তো টিপিক্যালি যখন G6PD ডেফিসিয়েন্সি থাকে তাহলে প্রাইমাকোইনে যখন হিমোলিসিস হবে।
হ্যাঁ, স্প্লেনোমেগালি যদি কারো থাকে তো স্প্লিনের মধ্যে আরবিসিস গুলো সিকোয়েস্টেড হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ঠিক আছে। আর আমরা কিছু ইন্ট্রা কর্পাসকুলার মানে আরবিসির মধ্যেই কিছু ডিফেক্ট, যার জন্যে আমার আরবিসি গুলো ভেঙে যাচ্ছে। তো তার মধ্যে পড়ে এই আমাদের হিমোগ্লোবিনোপ্যাথি বা থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়াতে কি হয়, থ্যালাসেমিয়াতে আমাদের হিমোগ্লোবিন যে স্ট্রাকচার, দেয়ার ইজ এ প্রবলেম উইথ দ্য স্ট্রাকচার অফ হিমোগ্লোবিন। তাই জন্য অ্যাবনর্মাল হিমোগ্লোবিন সেলের মধ্যে অ্যাকিউমুলেট হয়, সেলের মধ্যে অ্যাকিউমুলেট হওয়ার ফলে তখন কি হয়, দি সেলসগুলো বিকাম ভালনারেবল ফর হিমোলিসিস। এই স্লাইডটা চেঞ্জ করতে কেন এটা হচ্ছে, হ্যাঁ এটা থেকে, হ্যাঁ। তো হিমোগ্লোবিনের মলিকিউল প্যাথোলজি বা ফিজিওলজি থেকে মনে আছে কারো কি দিয়ে তৈরি হয় হিমোগ্লোবিন? কেউ একজন বলো। বললো আমাকে সিকল সেল অ্যানিমিয়া পড়ানো হয়ে গেছে, হিমোগ্লোবিন কি দিয়ে তৈরি হয়? কেউ একজন লাস্ট বেঞ্চ থেকে? আচ্ছা লাস্ট বেঞ্চরা বলবে না বলছে, কেউ একজন ফার্স্ট বেঞ্চ থেকেই বল। হ্যাঁ, বেসিক হিমোগ্লোবিনের স্ট্রাকচার কি দিয়ে তৈরি হয়? কি কি পোর্শন থাকে? একটা থাকে হিম আর একটা থাকে গ্লোবিন। তো হিমটা কি? পরফাইরিন কি ফাইনাল প্রোডাক্ট? পরফাইরিন থেকে কে বলো, যে বলবে। আচ্ছা ঠিক আছে, হিমোগ্লোবিনের মধ্যে থাকে দুটো পার্ট, একটা লেখাই তো আছে হিম আর গ্লোবিন। হ্যাঁ, তো এইখানে গ্লোবিনটা কি? গ্লোবিনটাতে দুটো চেইন থাকে, আলফা আর বিটা, নর্মাল অ্যাডাল্ট হিমোগ্লোবিনে। হ্যাঁ, আর এই গ্লোবিন চেনের মধ্যে চারটে জায়গায় আমাদের হিম গ্রুপ থাকে, হিম গ্রুপের মধ্যে থাকে আয়রন। এই আয়রনের কালারের জন্যই ব্লাডের কালার রেড। আর গ্লোবিনটা কি? গ্লোবিনটা আমি বললাম লিঙ্কড, দুটো দুটো করে চারটে, দুটো আলফা আর দুটো বিটা, দুটো আলফা চেন দুটো বিটা চেন, ঠিক আছে। এইভাবে গ্লোবিনটা তৈরি হয়। তো এইগুলো যদি আমরা দেখি, এই লাল কালার দিয়ে যেগুলো, সেই দুটো হচ্ছে আলফা চেন ইন্টারলিঙ্কড, আর হিম গ্রুপ যেটা, এইটা হলো বিটা চেন, ঠিক আছে। আর এই যে এইখানটায় দেখা যাচ্ছে এইটা, এখানে একটা হিম মলিকিউল, এখানে একটা হিম মলিকিউল, যার মাঝখানে আয়রন। পরের স্লাইডটা করুন। তো আলফা চেন, এগুলো ফিজিওলজিতে আমরা ডেফিনেটলি পড়েছিলাম। তো থ্যালাসেমিয়া পড়ার জন্য আমাদের একটু মাথায় রাখতে হবে, আলফা চেনটা 141 অ্যামাইনো অ্যাসিডস, বিটা চেনটা 146 অ্যামাইনো অ্যাসিডস, এইভাবে তৈরি হয়। আলফা চেন আর বিটা চেন এর জিনস গুলো কোন ক্রোমোসোমে থাকে কেউ বলতে পারবে? তো এগুলো তো প্রোটিন, এগুলো তো কোডেড হয় জিনস থেকে নাকি? জিন থেকে তো কারণ মনে নেই বা কেউ পড়েনি? আলফা চেন কোন জিন থেকে তৈরি হয়, কোন ক্রোমোসোমে? হ্যাঁ 16, ঠিক আছে। আরেকটা চাঁদা করে বল, বিটা চেনটা 11, ইয়েস। তো মোবাইলে গুগলে সার্চ করতে পারিস। তো একটা 16 ক্রোমোজোমে গুগল কি বলছে, কটা কটা আলফা জিন থাকে? ক্রোমোজোম 16-এ কটা আলফা জিন থাকে? হ্যাঁ, তোমাদের ক্রোমোজোম 16 দুটো, তো বডিতে তো সবসময় পেয়ার অফ ক্রোমোজোমস থাকে। তো ইচ ক্রোমোজোমে দুটো করে আলফা চেনের জিন, সুতরাং দুটো দুটো চারটে। আর বিটা ক্রোমোজোম 11-এ একটা একটা করে। তাই জন্যে যদি বিটা চেনে কোনো মাইনিউট ডিফেক্ট হয়, সেটা হতে পারে একটা জাস্ট ডিলিশন বা সাবস্টিটিউশন অফ অ্যামাইনো অ্যাসিডস, তাহলে কিন্তু দ্যাট উইল লিড টু ডিজিজ। আর আলফা চেনের জন্য মেজর পুরো জিনটাকেই ডিলিট হতে হবে বা সাবস্টিটিউট হতে হবে। সুতরাং আলফা চেনের জন্য আমার কাছে অনেক বেশি রিজার্ভ আছে, কারণ চারটে জিন। বিটা চেনের জন্য অত রিজার্ভ নেই, কারণ দুটো জিন। এবারে হিমোগ্লোবিনোপ্যাথি যদি আমরা বলি, হিমোগ্লোবিনোপ্যাথি, হোয়াট ইজ হিমোগ্লোবিনোপ্যাথি? হিমোগ্লোবিনোপ্যাথি is a disease where there is defect in these alpha chains or beta chains, or it could be a defect in the hemes. তো আমরা এখানে কি নিয়ে পড়াশোনা করছি? আমরা এখানে ডিফেক্ট ইন দ্য আলফা চেন বা বিটা চেন নিয়ে পড়ছি। সিকল সেল অ্যানিমিয়া তো পড়া হয়ে গেছে নাকি? পড়া হয়নি? ক্লাস হয়েছে তো সিকল সেল অ্যানিমিয়া? আমাকে জ্যোতির্ময় বললো ক্লাস হয়ে গেছে।
যাক সিকল সেল অ্যানিমিয়া কি হচ্ছে, সিকল সেল অ্যানিমিয়া সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড সাবস্টিটিউশন, এই বিটা গ্লোবিন জিন, বিটা গ্লোবিন চেন যেটা তার 6 পজিশনে এই গ্লুটামিনটা রিপ্লেসড হয়ে যায় ভ্যালাইন দিয়ে। তো গ্লুটামিন রিপ্লেসড হয়ে যায় ভ্যালাইন দেওয়ার ফলে তাহলে বিটা গ্লোবিন জিনটা ডিফেক্টিভ এবং সেইগুলো এমনভাবে অ্যাকিউমুলেট হয় রেড সেলসের মধ্যে, রেড সেলের শেপটা ডিফেক্টিভ হয়ে যায়, দ্যাট বিকামস লাইক আ কাস্তে, হ্যাঁ মানে সিকেলের মতো হয়ে যায়। আর থ্যালাসেমিয়ায় কি হয়, থ্যালাসেমিয়ায় আলফা চেন বা বিটা চেন তার জেনেটিক প্রবলেম, তাই জন্য আইদার দেয়ার ইজ আ রিডিউস প্রোডাকশন বা নন প্রোডাকশন। তো সেই হিসেবে আমার থ্যালাসেমিয়ার টাইপসও অনেক রকম, যদি রিডিউস প্রোডাকশন হয় তার এক ধরনের থ্যালাসেমিয়া, যদি নন প্রোডাকশন হয় সেটা এক ধরনের থ্যালাসেমিয়া। আর যদি আমার আলফা চেন কম প্রডিউস হয় তখন কি হবে, কম্পেনসেট করার জন্য বডি তখন এক্সট্রা বিটা চেন তৈরি করবে, তো এক্সেসিভ বিটা চেনগুলো অ্যাকিউমুলেট হয়ে যাবে, সেটাও রেড সেলের জন্য ইজ নট গুড। তো সেই রেড সেলসগুলো দে আর ভালনারেবল টু ডিস্ট্রাকশন। যদি আমার বিটা চেন কম প্রডিউস হয় দেয়ার উইল বি আ লট মোর আলফা চেনস, সেইগুলো সেই জিনিসগুলো যে অ্যাকিউমুলেট হচ্ছে রেড সেলের মধ্যে সেইগুলো কিন্তু টক্সিক ফর দ্য রেড সেলস, তাই জন্য দ্যাট উইল বি ভালনারেবল ফর হিমোলিসিস। পরের স্লাইডে যাও। তো সিকল সেল অ্যানিমিয়া বেসিক্যালি তাহলে এটা কি ধরনের ডিফেক্ট, এটা একটা কোয়ালিটেটিভ ডিফেক্ট। হ্যাঁ, এখানে অ্যাজ সাচ কিন্তু আলফা চেন আর বিটা চেন কোয়ান্টিটি ওয়াইজ সেম। তাহলে আমি কি বললাম, ক্রোমোজোম 16 থেকে কোডেড হচ্ছে আলফা চেন, ক্রোমোজোম 16-এ দুটো পেয়ারে দুটো দুটো করে আলফা চেনের জিন এবং সেইগুলো থেকে তৈরি হচ্ছে 2 আলফা চেনস। আর বিটা চেন তৈরি হয় ক্রোমোজোম 11 থেকে, সেখানে একটা একটা করে একটা ক্রোমোজোমে একটা জিন, আরেকটা ক্রোমোজোমে আরেকটা জিন, সেখান থেকেও তৈরি হচ্ছে দুটো চেন। ঠিক আছে, তো এইটা থ্যালাসেমিয়াটা তাহলে কি একটা কোয়ান্টিটেটিভ ডিফেক্ট। হ্যাঁ, আর সিকল সেল অ্যানিমিয়া কি কোয়ালিটেটিভ, এখানে জাস্ট দেয়ার ইজ আ রিপ্লেসমেন্ট অফ ওয়ান অ্যামাইনো অ্যাসিড বাই অ্যানাদার। ও থ্যালাসেমিয়া বিভিন্ন নাম আছে, আমরা এক সময় একটা কুলিজ অ্যানিমিয়া, মেডিটেরেনিয়ান অ্যানিমিয়া, কারণ এগুলো মেডিটেরেনিয়ান বেল্টে বেশি পাওয়া যেত, এরিথ্রোব্লাস্টিক অ্যানিমিয়া এইগুলো নামেও পরিচিত। থ্যালাসেমিয়া পেশেন্ট দেখেছিস, কেউ দেখেছে থ্যালাসেমিয়া পেশেন্ট? হ্যাঁ, কেউ না, যে দেখেছে একজন হাত তুল, কেউ হাত তুলতে পারছে না, কি সাংঘাতিক। থার্ড ইয়ার থ্যালাসেমিয়া পেশেন্ট দেখেছি ওয়ার্ডে, অ্যাডাল্ট ওয়ার্ডে, পেডিয়াট্রিক ওয়ার্ডে, কোথাও পেডিয়াট্রিক ওয়ার্ডে তো আমাকে জ্যোতির্ময় বলছিল কয়েকটা পেশেন্ট ভর্তিও করেছিল, ওই যে একজন দেখেছে। কি সে কি বাচ্চা ছিল না অ্যাডাল্ট? আচ্ছা, তো তাকে দেখে কি মনে হলো, কোনো টিপিক্যাল কিছু মনে হলো? তার ফেসটা দেখে কি মনে হলো? চিপমাং ফেসিস। চিপমাং ফেসিস মানে কি? কে চিপমাং দেখেছে? চিপমাংটা কি? চিপমাং বলে প্রাণীটা কি, বাংলায় কি বলা হয়? টাইগারকে বাঘ বলা হয়, তো চিপমাংকে বাংলায় কি বলা হয়? মানে চিপমাং মানে কি? আচ্ছা ঠিক আছে, আমরা ওটাই আসবো। কেউ জানে না চিপমাংকের বাংলা কি? প্রাণীটা দেখলে বুঝতে পারবে। আচ্ছা পরের স্লাইডে যান। তো থ্যালাসেমিয়া একটা গ্রিক টার্ম থেকে এসছে, থ্যালাসি মানে সি আর এমিয়া মানে ব্লাড। আর থ্যালাসেমিয়া যেমন আমি অলরেডি বললাম কি হয়, ইট রেফার্স টু আ জেনেটিক ডিজিজ অফ হিমোগ্লোবিন সিনথেসিস ক্যারেক্টারাইজড বাই ল্যাক অর ডিক্রিজ সিনথেসিস অফ ওয়ান অর মোর অফ দি 4 গ্লোবিন চেইনস। ঠিক আছে, তো এই ডেফিনেশনটা মাথায় রাখতে হবে যখন আমাদের পরীক্ষায় ধরবে। ডেফিনেশন ওয়াইজ অত কিছু মুখস্থ করা নেই, খুব সিম্পল কনসেপ্ট যে দেয়ার ইজ আ ডিক্রিজ ইন সিনথেসিস অফ আইদার অফ দ্য 2 গ্লোবিন চেইনস। ঠিক আছে, তার জন্য যদি একটা কম হয় তো অন্যটা বেশি হয়ে যাবে। আর আমাদের যদি আলফা চেন কম হয় তো সেটা আলফা থ্যালাসেমিয়া, বিটা চেন যদি ডিফেক্ট হয় সেটা বিটা থ্যালাসেমিয়া। পরেরটা যে, তো আলফা থ্যালাসেমিয়া যেরকম আমি বললাম তার 4টে জিন। ঠিক আছে, তো 4টে জিনের মধ্যে কটা জিন ডিলিশন হচ্ছে তার উপর ডিপেন্ড করে আলফা থ্যালাসেমিয়া সিভিয়ারিটি। হ্যাঁ, তো যদি 4টেই জিন ডিলিট হয়ে যায় তাহলে দেয়ার ইজ নো আলফা চেন অ্যাট অল, পুরোটাই আমার হিমোগ্লোবিনটা বিটা চেন দিয়ে তৈরি হচ্ছে, তো এটা একদম লিথাল। এটা ইন্ট্রা ইউটেরাইন লাইফেই ম্যানিফেস্ট করে। আমরা যে সমস্যাটা পাই সেটা হলো হাইড্রক্স ভিটালিস। হাইড্রক্স ভিটালিস মানে কি? হোয়াট ইজ হাইড্রক্স ভিটালিস? থার্ড ইয়ারে তো বলা উচিত, হোয়াট ইজ হাইড্রক্স ভিটালিস? হ্যাঁ, একজন বল কেউ। তো হাইড্রক্স ভিটালিস ইজ আ কন্ডিশন যেখানে দেয়ার ইজ জেনারেলাইজড ইডিমা অফ দি ফিটাস, সেটা পেরিকার্ডিয়াল ইফিউশন, অ্যাসাইটিস, হোল ব্লোটেড বডি,
হোল ব্লোটেড অ্যাবডোমেন এরকম নিয়ে প্রেজেন্ট করে। লিথাল কন্ডিশন, বাচ্চা ইউজুয়ালি হাইড্রোক্সিপিটালিসে বাঁচে না। তো তার হিমোগ্লোবিন এতটাই কম, তার হিমোগ্লোবিন কম থাকার জন্যে তার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি এতটাই কম, তো সে মায়ের পেটেই এরকম সমস্যা হয় হাইড্রোক্সিপিটালিস। তো সেখানে আমরা কি বলি, পুরোটাই হচ্ছে আমার বিটা চেন দিয়ে তৈরি, এবং এই বিটা চেনের জন্য আমরা এটাকে বলি হিমোগ্লোবিন বার্ডস ডিজিজ, বা এটা ম্যানিফেস্টেশন হচ্ছে হাইড্রোক্সিপিটালিস। তার টিপিক্যাল হিমোগ্লোবিন অ্যাট বার্থে 3 to 10 থাকে। হাইড্রোক্সিপিটালিস খুব কম সংখ্যা বাচ্চাই বাঁচে। তো এটা হলো 4টে যদি জিন আমার ডিলিট হয়ে যায়, হ্যাঁ, ফেটাল ইন ইউটেরো and আর্লি ইনফ্যান্সি। যদি 3টে ডিলিট হয় তাহলে সেইখানে তাও বাঁচার সম্ভাবনা আছে, হ্যাঁ। সেইখানে কিছু কিছু অন্য জিন তৈরি হয়, এবং যেটা তৈরি হয় সেটা HbH ডিজিজ। সেখানে হিমোগ্লোবিন এফ, ফিটাল হিমোগ্লোবিন এফটা কি, হিমোগ্লোবিন এফ এর স্ট্রাকচার কি কি থাকে সেখানে, ঠিক আছে, গামা বিটা এই দুটো দিয়ে হিমোগ্লোবিন এফ। তো যদি ডিলিশন অফ 3 জিনস হয় সেটা HbH ডিজিজ, হিমোগ্লোবিন এফ থাকবে 10%, তার মধ্যে হিমোগ্লোবিন এইচ থাকবে 2 to 4%, আর বাকিটা নর্মাল হিমোগ্লোবিন থাকবে। আর যদি ডিলিশন অফ 2 জিনস হয় তাহলে সেইখানে কিন্তু এইখানে মজাটা হচ্ছে, যদি আমার বিটা চেন দুটো যদি ডিলিট হয়ে যেত তাহলে কি হতো, বিটা চেনের কোনো প্রোডাকশনই হতো না, কেননা বিটা চেন একটা করে আছে দুটো ক্রোমোজোমে। কিন্তু এইখানে আলফা থ্যালাসেমিয়ায় দুটো জিন ডিলিট হয়ে গেল, তাহলে কিন্তু এইখানে আমাদের কি হবে, আলফা থ্যালাসেমিয়া ট্রেট, সেখানে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করলে দেখা যাবে হিমোগ্লোবিন কিন্তু অলমোস্ট নর্মাল, মানে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস স্ট্রাকচার অলমোস্ট নর্মাল। এইটা কোনো ম্যানিফেস্টেশন হবে না, কেননা আলফা চেন জিন ডিলিট হলেও অ্যাডিকুয়েট ফর্মে তৈরি থাকবে যাতে আমরা একদম সুস্থ লাইফ লিড করতে পারি। এখানে আমরা যদি এটা মাইক্রোস্কোপের নিচে দেখি, একটা মাইক্রোসাইটিক হিমোলাইটিক অ্যানিমিয়ার মতো পিকচার, ছোট ছোট সেলস, বাট হিমোগ্লোবিন কোয়ান্টিটি ইজ অ্যাডিকুয়েট 10 to 14 গ্রাম%। তো এইগুলো গেল আলফা থ্যালাসেমিয়া ভ্যারাইটি। বিটা থ্যালাসেমিয়া আমরা যেটাকে মেজর বলি, যেগুলো ও বললো ওয়ার্ডে দেখেছে, তো সেই রকম পেশেন্টে কি হয়, সেইগুলো খুব ছোট বয়সে ম্যানিফেস্টেশন আইদার ইনফ্যান্সি বা হয়তো হতে পারে 3-4 বছর বয়সের মধ্যেই। সেখানে আমার দুটো বিটা চেন অ্যাবসেন্ট হওয়ার ফলে আমার যেটা হয় সেইগুলো মোটামুটি আলফা চেন দিয়েই বেশিরভাগ ভর্তি, হিমোগ্লোবিন ইউজুয়ালি লেস দেন 5 গ্রাম%, সিভিয়ার কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়া। আর এদের রেগুলার বেসিসে ব্লাড ট্রান্সফিউশন দরকার হয়, ইউজুয়ালি আমরা দেখি প্রত্যেক মাসে বা 2 মাসে একবার ব্লাড নিতে আসতে হয় বাচ্চাগুলোকে। আর যত এজ অ্যাডভান্সড হয় ব্লাড নেওয়ার রিকোয়ারমেন্টটা আরও বেড়ে যায়, হ্যাঁ। তারপরে কোনো বাচ্চাকে আমরা দেখি যে প্রত্যেক সপ্তাহে ব্লাড নিতে হচ্ছে, এটা কেন কেউ বলতে পারবে? একটা বাচ্চা থ্যালাসেমিয়া নিয়ে এলো, থ্যালাসেমিয়া নিয়ে এসে তার হয়তো ব্লাড ট্রান্সফিউশন বিটা থ্যালাসেমিয়া মেজর, আমার দুটো বিটা জিন নেই, তো সেইখানে তার হিমোগ্লোবিন কত, হিমোগ্লোবিন লেস দেন 5, তো বেঁচে থাকার জন্য তার ব্লাড দরকার। তো আমি একটা ব্লাড দিলাম, ব্লাডের হাফ লাইফ কত, তার পুরো লাইফ স্প্যান কত, 120 days। তো যদি আমি একটা খুব ওল্ড ব্লাড না দিই, যদি ফ্রেশলি কালেক্টেড ব্লাড দিই, তাহলে ইউজুয়ালি তার 2 থেকে 3 মাস সেটা সিস্টেমে থাকা উচিত। কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে এই বাচ্চাগুলো যত বড় হচ্ছে তার ব্লাডের রিকোয়ারমেন্ট খুব বেড়ে যাচ্ছে, তার হয়তো প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে ব্লাড দরকার হচ্ছে, সেটা কেন? তো এদের কি হয়, এদের ব্লাড নিতে 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 এবং এরিথ্রোপোয়েসিসের জন্য স্প্লিন সাইজ অনেক বেড়ে যায়, হ্যাঁ। স্প্লিন সাইজ বেড়ে যাওয়ার জন্য যত আমি আরবিসিস দিচ্ছি সেই আরবিসি গুলো স্প্লিনের মধ্যে গিয়ে জমা হয়, সেখানেও ফেটে যাচ্ছে। তো অলরেডি আমার হিমোগ্লোবিনটা ডিফেক্টিভ, তার উপরে স্প্লিনের মধ্যে সিকোয়েস্ট্রেশন হচ্ছে। তো থ্যালাসেমিয়ার বাচ্চাদের দেখা যায় পেটটা ফুলে এইরকম, হ্যাঁ, আমি একটা ছবি দেখাবো পরে, এবং স্প্লিনের সাইজ প্রচুর বেশি। তো এই বাচ্চাদের অনেক সময় স্প্লেনেক্টমি করতে হয়। আর আরেকটা হচ্ছে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া। মাল্টিপল মেকানিজমস অ্যাকচুয়ালি, কখনো একটা জিন ডিলিশন হয় বা কখনো একটা জিন ডিফেক্টিভ হয়, তো এটা মাল্টিপল মেকানিজমস। ইউজুয়ালি এটা 5 to 10 গ্রাম%, এটা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসও ভ্যারিয়েবল। ইউজুয়ালি দে ক্যান লিড আ নিয়ার নর্মাল লাইফ। সিভিয়ার অ্যানিমিয়া কিন্তু রেগুলার ব্লাড ট্রান্সফিউশন দরকার হয় না। আর বিটা থ্যালাসেমিয়া মাইনার কি, বিটা থ্যালাসেমিয়া মাইনারে একটাই বিটা জিন অ্যাবসেন্ট। এই থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েটে কিন্তু জিনটা ডিফেক্টিভ, ইজ নট অ্যাবসেন্ট। আর মাইনারে একটা জিন অ্যাবসেন্ট, এবং একটা জিন অ্যাবসেন্ট হয়ে অন্য জিনটা তো ঠিক, তাই অন্য জিন থেকে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে বিটা চেন ইউজুয়ালি তৈরি হবে, দে ক্যান লিড আ নর্মাল লাইফ অ্যাসিমটোম্যাটিক। তো কোনো সময় দেখা যায় যে আজকালকার দিনে তো বটে, আজকালকার দিনে সবসময় বিয়ের আগে কি বলা হয়, বিয়ের আগে একটা থ্যালাসেমিয়া টেস্ট করার জন্য। তো থ্যালাসেমিয়া টেস্ট যদি বলা হয়, থ্যালাসেমিয়া টেস্ট কি, এই যে থ্যালাসেমিয়া টেস্ট করতে বলা হয় না, থ্যালাসেমিয়া টেস্টটা কি, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। তো হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস সেইটা করলে কত পার্সেন্ট তার
অ্যাডাল্ট হিমোগ্লোবিন আছে, কত পার্সেন্ট তার হিমোগ্লোবিন এফ আছে, হিমোগ্লোবিন এইচ আছে, এগুলো জানা যায় এবং সেইখান থেকে আমরা জানতে পারি যে এর কোনো থ্যালাসেমিয়া ক্যারিয়ার বা অন্য কিছু হিমোগ্লোবিনোপ্যাথি আছে কিনা। তো থ্যালাসেমিয়া ক্রোমোজোম ওয়াইজ বা ইনহেরিটেন্স ওয়াইজ কি ধরনের ডিজিজ? অটোজোমাল ডমিনেন্ট না অটোজোমাল রিসেসিভ? এই টার্মগুলো শোনা আছে? অটোজোমাল ডমিনেন্ট রিসেসিভ এই টার্মগুলো শোনা আছে? ডমিনেন্ট না রিসেসিভ তুই বল? হ্যাঁ, তো এ একটা জিন দিয়েও কাজ চালাতে পারে। হ্যাঁ, তো যেমন বসে পড়, তো একটা জিন যদি খারাপ হয় যেমন বিটা থ্যালাসেমিয়া মাইনার, এ কিন্তু অন্য জিনটা কাজ চালিয়ে দেবে, অ্যাডিকুয়েট অ্যামাউন্টে বিটা গ্লোবিন চেন তৈরি হবে। তো যখন দুটো জিন আমার ডিফেক্টিভ হবে ইনহেরিটেড ফ্রম ইচ পেরেন্ট, তাহলেই সেই ক্ষেত্রেই আমার ডিজিজটা ম্যানিফেস্ট হয়ে তখন বিটা থ্যালাসেমিয়া মেজর হবে। তো ধরা যাক একজন মা, সে থ্যালাসেমিয়া কেরিয়ার, মানে তার একটা বিটা থ্যালাসেমিয়া কেরিয়ার, তো সে তার বিটা গ্লোবিন চেন জিন একটাই অ্যাবসেন্ট, আর যে বাবা তারও বিটা গ্লোবিন জিন অ্যাবসেন্ট। তো এদের যখন সন্তান হবে তাদের 100 জনের মধ্যে কত পার্সেন্ট চান্স যে এদের সন্তান বিটা থ্যালাসেমিয়া মেজরে সাফার করবে? এই ডিজিজটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ। এটা এমবিবিএস এর থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার আমার মনে হয় এগুলো আছে, যেখানে এই প্রবলেম সলভিং দেয়, মানে কি প্রবলেম সলভিং হয়েছে কিভাবে ইনহেরিটেন্স হয়, কত পার্সেন্ট চান্স। এটা অটোজোমাল রিসেসিভ ডিজিজ, মানে দুটো একসাথে আসলে তবেই হবে। এটা খুব সহজ, দুটো করে ফেল, নিজে হাতের সামনে কোনো কাগজ থাকলে করে ফেল। কি কি আঁকবি? দুটো জিনিস বি, একটা বিকে অ্যাবনর্মাল করবি একজনের, আরেকজনেরও আরেকটা বিকে অ্যাবনর্মাল করবি, করে চারটেটা সিচুয়েশন, চারটে আমার পসিবিলিটি, ইয়েস 25%, তাই? তো প্রত্যেক 4 জন বাচ্চার মধ্যে একজন এফেক্ট হতে পারে। তো এই ফেসাস বডিজ যেগুলো বলছি থ্যালাসেমিয়ায়, যে বিটা চেন এবং আলফা চেন যদি কম থাকে, অন্য যে চেনটা কম্পেনসেট করার জন্য যে অ্যাকিউমুলেট করে গেল, তার জন্য মাইক্রোস্কোপের নিচে যদি আমরা দেখি সেই হিমোগ্লোবিনের মধ্যে কিছু স্পেশাল বডিজ দেখা যায়, সেগুলো হচ্ছে ফেসাস বডিজ। দিস আর ভেরি টিপিক্যাল অফ থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়ার এইটা হচ্ছে কিরকম, কি একজন থ্যালাসেমিয়া পেশেন্টের কোথায় কি এফেক্ট হয়। তো আমি যেরকম বললাম, একটা নর্মাল হিমোগ্লোবিন, দুটো আলফা চেন, দুটো বিটা চেন, নর্মাল হিমাটোপোয়েসিস হচ্ছে বোন ম্যারোতে। এখন আমি এখানে ধরে নিলাম আমার রিডিউস বিটা গ্লোবিন সিনথেসিস হচ্ছে, তাহলে কি হবে? এটা বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে, তাহলে দেয়ার ইজ এক্সেস প্রোডাকশন অফ আলফা চেন। তো এইখানে দেখা গেল যে আমার বিটা থ্যালাসেমিয়ায় বিটা চেন খুব কম, আর এই আলফা গ্লোবিন চেন প্রচুর বেড়ে গেছে। তো এই যে ছোট ছোট যে বডিগুলো, এটা বোঝা যাচ্ছে এইখানে যে বডিসগুলো দেখা যাচ্ছে এখানে প্রচুর এরকম অ্যাবনর্মাল বডিস। হ্যাঁ, তো এই অ্যাবনর্মাল হওয়ার জন্য কি হবে? অ্যাবনর্মাল হওয়ার জন্য বডি সবসময় চাইবে যা আমার অ্যাবনর্মাল আছে সেটাকে আমি সরিয়ে দেবো। তো এই সেলসগুলো ফেটে যাবে, এই সেলসগুলো স্প্লিনের মধ্যে ঢুকে সিকোয়েস্টার হয়ে যাবে। স্প্লিনটা কি? স্প্লিন বেসিক্যালি একটা স্ক্যাভেঞ্জার অর্গান। স্প্লিন শরীরে যা যা জিনিসপত্র যেগুলো দরকার নেই আমার ব্লাডে, সেগুলোকে তো ছেঁকে দেয়। হ্যাঁ, কিডনি যেমন আমার ব্লাডের মধ্যে যা যা টক্সিনস আছে সেগুলোকে ছেঁকে দিচ্ছে, স্প্লিনও এক ধরনের স্ক্যাভেঞ্জার অর্গান। তো স্প্লিনের মধ্যে সিকোয়েস্টার হয়ে যাচ্ছে, সেলসগুলো ভেঙে যাচ্ছে। সেলস ভাঙার ফলে সেটাকে আমরা ইনএফেক্টিভ এরিথ্রোপোয়েসিস বলছি, মানে বোন ম্যারোর মধ্যে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে বটে, কিন্তু সেটা কোনো কাজে লাগছে না, সেই সেলসগুলো সমস্ত ভেঙে যাচ্ছে। তো তার জন্যে আমার কি দাঁড়াচ্ছে, আমার এখানে বডি চাইছে যে আমি এবারে আরও বেশি করে হিমোগ্লোবিন তৈরি করি, কারণ আমার হিমোগ্লোবিন তো খুব কম। হিমোগ্লোবিন কম হওয়ার জন্যে কি হবে? অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি খুব কম, বডিতে অক্সিজেন কম, এবং এই হাইপক্সিয়া ইজ আ স্ট্রং ড্রাইভার ফর এরিথ্রোপোয়েসিস। তো এরিথ্রোপোয়েসিস সে তখন কি চাইবে, যে আমি এবারে অন্য জায়গায় এরিথ্রোপোয়েসিস শুরু করি। তো অন্য জায়গায় এরিথ্রোপোয়েসিস কোথায় কোথায় শুরু হবে? যেখানে যেখানে হওয়ার কথা ছিল না, যেমন আমার ডিফারেন্ট হাড়ে। তো মোস্টলি আমার এরিথ্রোপোয়েসিস কোথায় কোথায় হয় অ্যাডাল্ট লাইফে? কোন কোন হাড়ের মধ্যে? সব হাড়ে তো এরিথ্রোপোয়েসিস হয় না, কোন কোন হাড়ে হয়? যেগুলো লং বোনস অফ দ্য বডি, হ্যাঁ, সেই তার মধ্যে এরিথ্রোপোয়েসিস শুরু হয়। এই থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমার যে স্কাল, সেই স্কালের মধ্যেও এরিথ্রোপোয়েসিস শুরু হবে। আমার রিবস, সেই রিবসের মধ্যেও শুরু হবে। আমার যে ফেসিয়াল বোনস, সেই ফেসিয়াল বোনসের মধ্যেও এরিথ্রোপোয়েসিস শুরু হবে। তার জন্য ও যে বলছিল চিপমাং ফেসিস, তো ফেসের মধ্যে এমন একটা শেপ নেবে সমস্ত ফেসিয়াল বোনস ম্যালার প্রমিনেন্স হয়ে, হ্যাঁ, নাকটা একটা অদ্ভুত আপটার্ন টাইপের হয়ে যাবে,
স্কালটা একটু ডিফর্মড হয়ে আমরা বলি বসিং অফ দ্য স্কাল। স্কালে কি হবে, আমাদের বাইরের লেয়ারটা প্যারাইটাল লেয়ার আর ভেতরের লেয়ারটা সেটার মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্যে আমার স্কালটাও বসিং অফ দ্য স্কাল, আমরা ফ্রন্টাল বসিং বলি। নাকটা একটু আপটার্ন হয়ে যাবে আর চিকমাংটায় আমি আসছি। তো সেইটা একটা গেল এক্সট্রা ইনএফেক্টিভ এরিথ্রোপোয়েসিস হলো টিস্যু হাইপক্সিয়ার জন্য। আর কি, আর আমাদের এক্সট্রাভাস্কুলার হিমোলিসিস তো আমি বললাম অলরেডি। স্প্লিনে এই সেলসগুলো, এই যে ফেসাস বডিজ, এই সেলসগুলো স্প্লিন ভাববে তো অ্যাবনর্মাল সেলস, আমি এগুলোকে নষ্ট করে দেবো, সুতরাং অ্যানিমিয়া। এবার অ্যানিমিয়ার জন্যে আমি কি করব, আমি বাইরে থেকে ব্লাড দেবো। হ্যাঁ, এবারে আমি যত বেশি ব্লাড দিচ্ছি, আমি যা বললাম যে সেই ব্লাডটা আবার স্প্লিনটা তো বেড়ে গেছে সাইজে, স্প্লিনের মধ্যে আবার সেটা সিকোয়েস্টার হয়ে যাবে। তো এই করতে করতে কি হবে, ব্লাডটা তো ভেঙে যাচ্ছে, কিন্তু তার বাই প্রোডাক্ট কি, ব্লাডটা ভেঙে কি পড়ে থাকছে আমার শরীরের মধ্যে, আয়রন। তো আয়রন যে এক্সট্রা পড়ে থাকছে, সেই আয়রনটা কি করবে, সেই আয়রনটা বিভিন্ন জায়গায় ডিপোজিট হয়ে যাবে। হ্যাঁ, তো সেইগুলো একটা আয়রন ওভারলোড হিমোক্রোমাটোসিস বলবে। কোথায় কোথায় টিপিক্যালি ডিপোজিট হয়, কোথায় কোথায় টিপিক্যালি ডিপোজিট হয়, সব জায়গায় ডিপোজিট হয়। তার মধ্যে সবচেয়ে ক্ষতিকারক যে জায়গাগুলো, লিভারের মধ্যে। হ্যাঁ, পরবর্তীকালে লিভার ফেলিয়ার। তো থ্যালাসেমিয়া পেশেন্টের দেখা যায় লিভারের সাইজও খুব বড়, কেননা তার সেখানে হিমাটোপোয়েসিসও হচ্ছে, আবার লিভারের মধ্যে আয়রন ডিপোজিশন হচ্ছে। হার্টে ডিপোজিট হওয়ার ফলে হার্টে মায়োপ্যাথি, কার্ডিওমায়োপ্যাথি, তো এগুলো হয়। হ্যাঁ, তো হার্টে আমরা এরকম থ্যালাসেমিয়া পেশেন্টদের দেখেছি। থ্যালাসেমিয়া পেশেন্ট কিছুদিন আগেই আমার আন্ডারে ভর্তি ছিল এখানে অন্য হসপিটালে। যে প্রেজেন্ট করেছে তার অন্য কিছু না, তার জাস্ট হার্ট ফেলিয়ার নিয়ে, এবং সেই হার্ট ফেলিয়ারটা এতটাই সিভিয়ার তার জন্য বাচ্চাকে ভেন্টিলেট করতে হলো। পরে সে বেরিয়ে গেল, কিন্তু এইরকম সিভিয়ার হার্ট ফেলিয়ার নিয়ে প্রেজেন্ট করতে পারে থ্যালাসেমিয়া। তো এগুলো হয় ডিফারেন্ট ম্যানিফেস্টেশনস। তাহলে আমরা যদি এই ম্যানিফেস্টেশন যদি পরীক্ষায় জিজ্ঞেস করে কেউ থ্যালাসেমিয়ার কী কী ম্যানিফেস্টেশনস, মুখস্থ রাখার কোনো দরকার নেই। যদি আমি এই ছোট্ট ফিজিওলজি কনসেপ্টটাকে ভাবি যে থ্যালাসেমিয়ার মধ্যে অ্যাবনর্মাল যে গ্লোবিন চেঞ্জগুলো তৈরি হচ্ছে, তার জন্য ফেসাস বডিজ, তার জন্য আমার স্প্লিনের মধ্যে সব সিকোয়েস্টার হয়ে আরও ভেঙে যাচ্ছে, এবং সমস্ত কিছু সেইটাই ভিশিয়াস সাইকেলে তৈরি হচ্ছে। বডি চেষ্টা করছে আমি আরও বেশি এরিথ্রোপোয়েসিস করব, তো সমস্ত আমার যে বোনসগুলো আছে সেই বোনসগুলো অ্যাবনর্মাল শেপ হয়ে যাচ্ছে, টিপিক্যালি আমার ফেশিয়াল বোনস, আমার স্কাল বোনস। আমরা চেষ্টা করছি বাইরে থেকে ব্লাড দিতে, যার জন্যে আয়রন ওভারলোড। আর সেই আয়রন ওভারলোডগুলো কী কী এফেক্ট করছে, আর আমরা যদি মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে এই স্পেশাল এই বডিসগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, নেক্সট স্লাইড। তো থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়ার কথা এখানে হচ্ছে, বা এমনি ইন জেনারেল থ্যালাসেমিয়ার কথা। ইউজুয়ালি যে মেজর থ্যালাসেমিয়ার ফর্মগুলো, সেইগুলো দ্য অনসেট ইজ ইউজুয়ালি উইদিন দ্য ফার্স্ট 2 years অফ লাইফ। আর যদি খুব সিভিয়ার অ্যানিমিয়া হয়, তাহলে সেই সিভিয়ার অ্যানিমিয়ার জন্য বাচ্চার বারবার ইনফেকশন হতে পারে, সে ফিভার, চিলস, রাইগার, ম্যালেজ, উইকনেস নিয়ে প্রেজেন্ট করতে পারে। কখনো কখনো আমরা ভাবি যে এত সিভিয়ার অ্যানিমিয়া কেন বাচ্চাকে, অনেক সময় বাবা মা বুঝতে পারে না, একদম সাদা অবস্থায় প্রথমবার নিয়ে আসে, ডাক্তারবাবু খাচ্ছে না, আমরা টেস্ট করে দেখলাম তার হিমোগ্লোবিন খুব কম, তার লিভার স্প্লিন অনেক বড় বড় সাইজে, দেখা গেল তার হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে সে থ্যালাসেমিয়ায় ভুগছে। স্প্লেনোমেগালি, হেপাটোমেগালি আমি বললাম, তার জন্য প্রোট্রুডেড অ্যাবডোমেন, মঙ্গোলয়েড ফেসিস, এটাকে যে চিকমাম ফেসিস বলেও ডেসক্রাইব করছিল, কারণ দেয়ার ইজ এক্সপ্যানশন অফ দি ম্যালার বোনস, চিক বোনস। হ্যাঁ, ওখানেও আমাদের আরবিসি প্রোডাকশন হচ্ছে। আরও টিপিক্যাল যেগুলো হয়, তো চিপমাঙ্ক কেউ বলতে পারলো না চিপমাঙ্কের বাংলা কি, বা চিপমাঙ্কটা কি ধরনের প্রাণী। চিপমাঙ্ক ইজ আ রডেন্ট, যেমন হয় আমাদের স্কুইরেল বা খরগোশ, হ্যাঁ সেই টাইপের একটা জন্তু, একটা রডেন্ট। তার সামনের দিকে দাঁতটা একটু এগিয়ে আছে, তার নাকটা একটু আপটার্ন। আমরা দেখলে থ্যালাসেমিয়ার ফেস আর চিপমাঙ্কের ফেস পাশাপাশি দেখলে আমরা বুঝতে পারবো চিপমাঙ্ক ফেস ইজ ইন থ্যালাসেমিয়া। আর যে পাবে সে একটু সবাই ঘুরিয়ে, বা নিজের সবারই তো ফোন আছে, চিপমাঙ্কটা খোল, চিপমাঙ্ক ফেস ইজ ইন থ্যালাসেমিয়া বলে একটু গুগল সার্চ কর, আমার এই ছবিটা আসছে না, পাওয়া গেছে? এটা বোঝা গেছে চিপমাঙ্কের ফেসিস মানে কি? তো সবসময় ডাক্তার মেডিকেল প্রফেশনে খুব ইমাজিনেটিভ, তো আমরা যেখানে একটু একটু সিমিলি পাই, একটু একটু রিজেম্বলেন্স পাই, আমরা সেটাকে কম্পেয়ার করি। তো চিপমাঙ্কটা হচ্ছে অনেকটা এইরকম, আপটার্ন নোজ, এখানেও আপটার্ন নোজ। আমরা যদি সাইড থেকে দেখি তাহলে আরেকটু প্রমিনেন্ট হবে আপটার্ন নোজটা, ম্যালার প্রমিনেন্স, এখানেও ম্যালার প্রমিনেন্স। তো দিস ইজ এ চিপমাঙ্ক বা স্কুইরেল, কাঠবিড়ালি টাইপের জন্তু। আর এই যে কাঠবিড়ালিদের কি হয়, দাঁতগুলো বেরিয়ে থাকে, তো এদেরও ডেন্টাল ম্যাল অক্লুশন, তো দাঁতগুলো সামনের দিকে বেরিয়ে আছে। ঠিক আছে,
এবার যদি আমি ইনভেস্টিগেশনসের মধ্যে যাই, তাহলে থ্যালাসেমিয়ার ইনভেস্টিগেশনস এগুলো অলরেডি আমরা বললাম কি কি হবে। যদি বিটা থ্যালাসেমিয়া হয়, বিটা থ্যালাসেমিয়া মাইনারে হিমোগ্লোবিন অলমোস্ট নর্মাল 10 to 13 গ্রাম। তো অনেক পেশেন্টের হয় যারা একদম অ্যাসিম্পটোম্যাটিক, আমি কোনো রুটিন টেস্ট করেছি, সেই রুটিন টেস্টের মধ্যে দেখা গেল তার 9 বা 10 হিমোগ্লোবিন। তো সেই তখন ইনভেস্টিগেট করতে গিয়ে দেখা গেল যে সে হয়তো জাস্ট থ্যালাসেমিয়া কেরিয়ার বা বিটা থ্যালাসেমিয়া মাইনার। থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট আমি কি বললাম, থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট নট স্পেসিফিক্যালি ডিউ টু জিন ডিলিশন, কিন্তু অ্যাবনর্মাল জিন। তো সেইখানে অ্যারাউন্ড 7 to 10 বা 5 to 10 হিমোগ্লোবিন থাকে, ব্লাড ট্রান্সফিউশন লাগে কিন্তু হয়তো 6 মাসে একবার এইরকম। আর থ্যালাসেমিয়া মেজরে হিমোগ্লোবিন 3 to 6 গ্রাম %। তো সেইখানে আমাদের যদি এটা সিবিসি করি থ্যালাসেমিয়ায়, টোটাল কাউন্ট কি হবে, টোটাল ডাব্লিউবিসি কাউন্ট কি হবে, হিমোগ্লোবিন তো কম, ডাব্লিউবিসি কাউন্ট ইউজুয়ালি নর্মাল, ইউজুয়ালি নর্মাল, প্লেটলেটস ইউজুয়ালি নর্মাল। পরের দিকে গিয়ে কোনো থ্যালাসেমিয়ায় ক্রনিক হাইপক্সিয়ার জন্য বোন ম্যারো ফেলিয়ার হতে পারে, সেখানে ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, প্লেটলেট কাউন্টও কমে যেতে পারে, কিন্তু ইউজুয়ালি নর্মাল। যদি বাকি আরবিসি ইন্ডিসেস দেখি, আরবিসি ইন্ডিসেসের মধ্যে কি কি হয়, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, মিন কর্পাসকুলার ভলিউম। তো এইটার মানে হচ্ছে আমার একটা সেলের মধ্যে কতটা অ্যামাউন্টের হিমোগ্লোবিন, মানে সেলটা কি হাইপোক্রোমিক নাকি সেলটা নর্মোক্রোমিক। তো এখানে কি হবে, এটা হাইপোক্রোমিক। আর এমসিভি রিডিউসড মানে হিমোগ্লোবিন ব্লাড সেলসের সাইজগুলো কম, তাই জন্য এখানে এইটা টিপিক্যালি কি ধরনের অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। আরেকটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার কজ জানা আছে? Thalassemia is a microcytic hypochromic anemia. What does it mean? It means the red blood cells are small in size আর red blood cells এর মধ্যে amount of hemoglobin ও কম। তো hypochromic and microcytic। আরেকটা microcytic hypochromic anemia এর কজ কি? ইউজুয়ালি দুটোই হয়। আর কি কজ? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তো আমাকে জাস্ট একটা পেশেন্টের ব্লাড পিকচার দেওয়া হলো, আমি তখন হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস জানি না, পেশেন্টের হিমোগ্লোবিন হয়তো 9, তার মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। তো এই দুটোর মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি না থ্যালাসেমিয়া, আমরা এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট কি করে করব? আরডিডব্লিউটা কি? রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ। ভেরি গুড। রেড সেল ডিস্ট্রিবিউশন উইথটা ডেফিনেশন বলতে হবে না, ব্রডলি কি সিগনিফাই করে? হ্যাঁ, ইয়েস। তো রেড সেলের ওভারঅল অ্যাভারেজ সাইজটা কতটা ভ্যারি করছে মিডিয়ানের থেকে, মানে আমার রেড সেলস ম্যাক্সিমাম ছোট সাইজের, কিন্তু অনেকগুলো রেড সেলস আছে, কেউ বড় সাইজের, কেউ আরও বেশি ছোট সাইজের। তো এই যে এই মিডিয়ান প্লাস মাইনাস যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এইটা কতটা ভ্যারি করছে সেটা হচ্ছে রেড সেল ডিস্ট্রিবিউশন। তো রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হবে? নর্মাল হবে, সব সেলরা ইউনিফর্মলি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক। নর্মাল ভ্যালুটা কত? 13 to 15 এরকম % আমি বলবো। আর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে অনেক বেশি হবে। তার সাথে রেটিকুলোসাইট কাউন্টগুলো আমার অবশ্যই থ্যালাসেমিয়ায় বেশি থাকবে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সেগুলো নর্মাল থাকবে। হ্যাঁ, তো পেরিফেরাল ব্লাড স্মিয়ার যদি করা যায় তাহলে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক সেলস, মার্কড অ্যানাইসোসাইটোসিস মানে ডিফারেন্ট ফর্মস অফ সেলস, কোনো সেল ছোট বড় শেপে আলাদা, আর অ্যাবনর্মাল সেলসগুলো আমি যদি মাইক্রোসাইটের নিচে দেখি স্পেশাল কিছু ইনক্লুশন বডিজ দেখতে পাবো, যেগুলো আমি ডিসক্রাইব করলাম। তো টিপিক্যালি একটা এই টার্মগুলো শোনা হয়েছে, প্যাথোলজিতে পড়িয়েছে, টিয়ার ড্রপ সেল, এলিপ্টোসাইটস, এগুলো কোথায় দেখা যায়? এটা কি শুধু থ্যালাসেমিয়াতে দেখা যায়? কোথায় দেখা যায় এগুলো? তো এনি কজ অফ ক্রনিক হিমোলিসিস, হ্যাঁ, যেখানে স্প্লিনটা বড়, তো সেই স্প্লিনের মধ্যে ঢুকে সেলসগুলো নানাভাবে ভেঙে যাচ্ছে, টিয়ার ড্রপ সেলস, টার্গেট সেলস, কোনোদিনও ওগুলো মাইক্রোস্কোপের নিচে বুঝতে পারিনি। যাই পরেরটা যায়, রেডিওগ্রাফিক অ্যাপিয়ারেন্স। যদি আমরা একটা স্কালের এক্সরে করি, এই স্কালটায় কোনো অ্যাবনর্মালিটি আছে কি? এই স্কালটায় নর্মাল স্কালের তুলনায় কি আছে? এটাকে কি বলে? হ্যাঁ, ক্রু কাট। ইয়েস, ক্রু কাট অ্যাপিয়ারেন্স বা হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, কেন হচ্ছে? কেন আমি যেটা বললাম, স্কালের দুটো লেয়ারের মধ্যে গ্যাপটা বেড়ে গেছে, গ্যাপটা বেড়ে গিয়ে এক্সট্রা হেপাটিক এরিথ্রোপোয়েসিস যেটা হচ্ছে, এটাকে ক্রু কাট অ্যাপিয়ারেন্স বলে।
ডেন্টাল অ্যাবনর্মালিটিস, সেইখানেও কিন্তু আমার ম্যান্ডিবলের মধ্যেও এক্সট্রা হেপাটিক এরিথ্রোপোয়েসিস হচ্ছে। চলো, টিপিক্যাল চিক মাম ফেসিস আমরা যেটাকে ডেসক্রাইব করছিলাম, ম্যাক্সিলারি প্রমিনেন্স আছে তো, ডেন্টাল ম্যালাপ্লুশন অ্যান্টিরিয়ারলি, আর এটা নোজটা আপটার্ন। ট্রিটমেন্ট অ্যানিমিয়া আছে তো, তাহলে ব্লাড ট্রান্সফিউশন করতেই হবে। যেমন বললাম ফ্রিকোয়েন্সিতে মেজারে ইউজুয়ালি মান্থলি ব্লাড ট্রান্সফিউশন লাগে। আর যদি আমরা ব্লাড ট্রান্সফিউজ করেই যাই তাহলে কি হবে, আয়রন ওভারলোড। তো আয়রন ওভারলোডের জন্য যদি আমি কিছু না করি, আমি খুব গ্রসলি এমবিবিএস লেভেলে বলছি, আয়রন ওভারলোডের জন্য যদি আমি কিছু না করি তাহলে আমার তো আলটিমেটলি আমার ম্যারো ফেলিয়ার হয়ে যাবে, আমার হার্ট ফেলিয়ার হয়ে যাবে, লিভার ফেলিয়ার হয়ে যাবে। তো কি করতে হবে আয়রন ফেলিয়ার অ্যাভয়েড করার জন্য, এমন কোনো মেডিসিন দিতে হবে যে আয়রনটাকে অ্যাবজর্ব করবে। তো এই মেডিসিনগুলোকে, যেগুলো মেটালকে অ্যাবজর্ব করে, এলিমেন্টসকে অ্যাবজর্ব করে, ফার্মাকোলজিতে কি বলে, চিলেটার্স, চিলেটিং এজেন্টস। হ্যাঁ, আচ্ছা এখানে চিলেটিং এজেন্টসের নাম বলা আছে, দুটো চিলেটিং এজেন্টসের নাম চাই, দুটো, একটা আইভি একটা ওরাল। হ্যাঁ, ডেসফেরিঅক্সামিন, ডেসফেরিঅক্সামিনটা কি, ওটা প্যারেন্টারাল রুট না ওরাল রুট? প্যারেন্টারাল। এতজন মিলে তোদের ভয়েস নেই, বল প্যারেন্টারাল রুট তো। আর আরেকটা ওরাল এজেন্ট, হ্যাঁ একজন কেউ জোরে বলতে পারবে না কি ইউজ করা হয়? একটা ডেফেরাসিরক্স বলে হয়। তো জাস্ট আপাতত এই মেডিসিনের নামগুলো জানলেই হবে। স্প্লেনেকটমি, স্প্লেনেকটমি একটা অপশন। স্প্লেনেকটমির জন্য, স্প্লিনের জন্য কি হয়, স্প্লিনের জন্য যেখানে অলরেডি হিমোলিসিস হচ্ছে আরো বেশি সিকোয়েস্টার হবে আস্তে আস্তে। তো স্প্লেনেকটমি করলে তার কোনো ক্ষতি হতে পারে পেশেন্টের? স্প্লিনের কাজ কি, স্ক্যাভেঞ্জ করা। শুধুমাত্র যে আমার আরবিসিস গুলোকে স্ক্যাভেঞ্জ করছে তা না, স্প্লিন একটা লাইন অফ ডিফেন্স। তো যেগুলো মোস্টলি ক্যাপসুলেটেড অর্গানিজম, যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, মেনিঙ্গোকক্কাস, এইগুলোকেও স্প্লিন কিন্তু প্রোটেকশন দেয়। তাই জন্য যখনই স্প্লিনেক্টমি করা হয় তো দ্য চাইল্ড বিকামস ভেরি ভালনারেবল টু হ্যাভিং নিউমোকক্কাল ইনফেকশন, মেনিঙ্গোকক্কাল ইনফেকশন। তাই স্প্লেনেক্টমি করার আগে ইউজুয়ালি সেটা প্ল্যান ভাবে করা হয়। এই ভ্যাকসিনসগুলো স্প্লেনেক্টমি করার আগে 2 উইকস আগে কমপ্লিট করে দেওয়া হয়, বা স্প্লেনেক্টমি করার পরে তারপরে তাকে 2 সপ্তাহ পর থেকে ভ্যাকসিনেট করা হয়। তো স্প্লেনেক্টমির পরেও তার একটা প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক্স অনেক সময় আমরা দিয়ে রাখি। তো স্প্লেনেক্টমি ইজ নট অ্যান ইজি প্রসিডিওর, নট আ সিম্পল প্রসিডিওর। আর একদম ডেফিনেটিভ হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। আমরা থ্যালাসেমিয়ার জন্য আমাদের হসপিটালে, অন্য যেখানে আমি কাজ করি সেখানে আমরা করি কিছু কিছু বাচ্চাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। সেখানেও অনেক ডাউন সাইডস আছে, অনেক কিছু প্রোজ আছে, অনেক কনস আছে, কিন্তু এই জিনিসগুলো জানতে হবে। তাহলে থ্যালাসেমিয়া ট্রিটমেন্টের মধ্যে ব্লাড ট্রান্সফিউশন, থ্যালাসেমিয়া ট্রিটমেন্টের মধ্যে চিলেশন, স্প্লেনেক্টমি আর স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, আর আমাদের চিলেটিং এজেন্টসের 2-3টে নাম, এইগুলো এমবিবিএস লেভেলে বলতেই হবে।